নেক্সট যেটা প্রসেসটা বললাম, ইলেকট্রোনেশন বা ধাতব যে অক্সাইড আছে তাকে বিজারিত করে ধাতুটাকে মুক্ত করব আমরা। সেকেন্ড স্টেপটা, ধাতব অক্সাইড এরকম করে বক্স করে করে নিজেরাও পড়বে, তাহলে মনে রাখতে পারবে যে অ্যাকচুয়ালি কি ঘটছে ঘটনাটা। আর এইটা যদি মনে রাখতে পারো, বাকি ভেতরে কি বিক্রিয়া এগুলো সব নিজে থেকেই লিখে দিতে পারবে। মুক্ত ধাতু, আর এই যে ধাতুটা পাচ্ছি বিশুদ্ধ পাবো না, কিন্তু এটাতে কিছু অপদ্রব্য থেকে যাবে। বলছি কেন থেকে যাবে। এই যে প্রক্রিয়াটা কি বললাম, বিজারণ প্রক্রিয়া বা ইলেকট্রোনেশন প্রক্রিয়া। এবার এই যে ধাপটা, যেটা গাড়িকৃত আকরিক থেকে মেটাল নিষ্কাশনের মধ্যেই ঢুকে আছে, এইটা আবার ডিপেন্ড করে, অর্থাৎ তাপজারিত যে আকরিক আছে, তাপজারিত এবং ভস্মীকৃত যে আকরিকটা পেয়েছি আমরা, এই যে আকরিকটা পেয়েছি, সেই আকরিক থেকে আমি কিন্তু মুক্ত ধাতুতে যাব। এই আকরিকের প্রকৃতির ওপর ডিপেন্ড করে কিন্তু আমি এই ইলেকট্রোনেশন প্রসেসটা করব। ইলেকট্রোনেশন প্রসেস কিন্তু আবার অনেক রকমের আছে। বিজারণ প্রক্রিয়া বা ইলেকট্রোনেশন প্রক্রিয়াটা আমি বলছি। ইলেকট্রোনেশন আর ডি ইলেকট্রোনেশন ক ধরনের হয় বললাম? ডি ইলেকট্রোনেশন 2 ধরনের, আর ইলেকট্রোনেশন 4 ধরনের আমাদের বলা আছে কথা। সেই 4 ধরনের কথা বলছি। 1 নাম্বার ধরনটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ, যেটাকে কার্বন রিডাকশন প্রসেস বলা হয়। 2 নাম্বার প্রসেস, যেটাকে বলা হয় অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ বা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। দুটো নাম আছে এর। অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ বলতে পারি, যেমন এটা কার্বন দ্বারা বিজারণকে কার্বন বিজারণ বলছি। অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ হতে পারে এএল দ্বারা বিজারণ। এটা আরেকটা নাম আছে একজন বিজ্ঞানীর নাম অনুযায়ী, বা গোল্ডস্মিথ গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতিটা ইম্পর্টেন্ট পদ্ধতি, এটা একটা, একে বলা হয় শত বিজারণ পদ্ধতি বা সেলফ রিডাকশন প্রসেস। শত বিজারণ পদ্ধতি বা সেলফ রিডাকশন প্রসেস। আর লাস্ট একটা প্রসেস আছে, যেটা 3 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ বিজারণ পদ্ধতি বা ইলেকট্রোলাইসিস বলা হয়। এই 4টে পদ্ধতিতে ইলেকট্রোনেশন বা বিজারণ হয়। অর্থাৎ যে আকরিকটা আমি পেয়েছি অক্সাইড রূপে, সেটা কখনো কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা ধাতু মুক্ত করব বা মুক্ত ধাতু করব, কখনো অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে ধাতুটাকে মুক্ত করব, বা কখনো শত বিজারণ পদ্ধতির দ্বারা আমি ধাতুটাকে মুক্ত করব, আর কখনো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির দ্বারা আমি ধাতুটাকে মুক্ত করব। কি ধরনের আকরিকের মেটাল, মানে কি ধরনের মেটাল আছে, সেই মেটালটার ওপর ডিপেন্ড করে আমরা এই পদ্ধতিগুলোকে চুজ করব। মেন কি, ধাতুটাকে আমি মেটালে পরিণত করছি, মুক্ত ধাতুতে পরিণত করছি, সেইটা পদ্ধতিকে কি বলছি? বিজারণ পদ্ধতি। এই যে ধাতুটা আছে, যে মেটালটা আছে, তার সক্রিয়তার ওপর নির্ভর করে এই পদ্ধতিগুলো চুজ করা হয়। তাহলে এই যে ইলেকট্রোনেশনের যে পদ্ধতিগুলো, যে প্রসেসগুলো বলছি, ধাতুর সক্রিয়তার ওপর নির্ভর করে
নির্ভর করে কোন প্রসেসটা আমি নেব, বিজারণের জন্য কোন পদ্ধতিটাকে নেব, চুজ করব, সেটা ডিপেন্ড করে ধাতুর সক্রিয়তার উপর। কার্বন বিজারণ কখন করব? যে সকল ধাতুর, হ্যাঁ, যে সকল ধাতু, যেমন আমি উদাহরণ দিচ্ছি, কার্বন বিজারণটা বলছি, যে সকল ধাতুর সক্রিয়তা কার্বন অপেক্ষায় কম, কার্বন অপেক্ষায় কম, তাদেরকে কার্বন বিজারণে করা হয়। যেমন কি কি ধাতু আছে? জিঙ্ক ধাতু, আয়রন ধাতু, লেড, টিন ও কপার। এই কটা ধাতু, আরও আছে, আমাদের এই বইতে এই কটা ধাতুর কথা বলেছে, জিঙ্ক, আয়রন, লেড, টিন, কপার, যাদের সক্রিয়তা কার্বন অপেক্ষায় কম। ছোট করে লিখে দেবে, সক্রিয়তা কার্বন অপেক্ষায় কম, তাদেরকে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে আমরা বিজারিত করব বা ইলেকট্রোনেশন করব। এইটা নিয়ে আলোচনা করছি আমি। কার্বন বিজারণ পদ্ধতি 1 নাম্বার। এই যে ধাতুগুলো আছে, এরা অক্সিজেনের প্রতি একটা আসক্তি আছে। জিঙ্ক অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে চায়, আয়রনও করতে চায়, কপার, টিন, লেড, এরা সবাই অক্সাইডের সাথে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে চায়। কিন্তু কার্বনের অক্সিজেনের সাথে বিক্রিয়া করার ক্ষমতা বা প্রবণতা এদের তুলনায় বেশি। তাহলে আমি কি করলাম? একটা মেটাল নিয়ে নিলাম, এদের যে কোনো একটা মেটাল নিলাম। সেই মেটালটা কি রূপে আছে? অক্সাইড রূপে আছে। এই মেটাল অক্সাইডটা কোথা থেকে পেয়েছি বলো দেখি কেউ একটা? এই মেটাল অক্সাইডটা কোথা থেকে পাচ্ছি আমরা? ইলেকট্রোনেশন, মানে তাপজারণ প্রক্রিয়া বা বশীকরণ প্রক্রিয়ায় পাচ্ছি। তাপজারিত আর বশীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই অক্সাইডটা পাচ্ছি। এবার এই মেটাল অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া ঘটাবো। কার্বন, কত অণু কার্বন নেব? যত অণু অক্সিজেন থাকবে। এই অক্সিজেনের নিচে কি লেখা আছে? ওয়াই লেখা আছে, তো তাহলে ওয়াই অণু কার্বন নিয়ে নেব। যদি 2 লেখা থাকে তাহলে 2 অণু, 3 লেখা থাকে 3 অণু। এক্সাম্পল দেখাচ্ছি আমি। তাহলে এই মেটাল অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া ঘটাবো। এবার আমি একটু আগে কি বললাম? এই মেটালের অক্সিজেনের সাথে যুক্ত হবার ক্ষমতা আর কার্বনের অক্সিজেনের সাথে যুক্ত হবার ক্ষমতা কার বেশি বলেছি? কার্বনের সক্রিয়তা বেশি। তাহলে কার্বন কি করবে? এই মেটালটাকে সরিয়ে দিয়ে নিজে ঢুকে যাবে। অর্থাৎ কার্বন কি করবে? নিজে অক্সিডাইজ হয়ে যাবে আর মেটালটাকে রিডাকশন বা রিডিউস করে দেবে আর নিজে কার্বন মনোক্সাইড হয়ে যাবে। তাহলে এখানে কার্বন কি হলো? কার্বন জারিত হলো। আর এই মেটালটা কি হলো? বিজারণ হলো। এই পদ্ধতিকে বলছি কার্বন বিজারণ পদ্ধতিতে ইলেকট্রোনেশন। উদাহরণ দিচ্ছি আমি, আয়রনের একটা এক্সাম্পল দিচ্ছি। আয়রন, বইতে আয়রন দেওয়া আছে। যে কোনো একটা মেটাল করতে পারতে, জিঙ্ক করতে পারতে, লেড করতে পারে, টিন, কপার, সব করতে পারবে। আমি যখন ইন্ডিভিজুয়াল ধাতুগুলো নিষ্কাশন করব তখন এক্সাম্পলগুলো আরো দেখাবো। যেমন ভেবে নাও তোমার আছে আয়রনের অক্সাইড Fe2O3। এই যে Fe2O3 আছে, সেই Fe2O3 সাথে কার্বনের বিক্রিয়া করব। বলো ক অণু কার্বন নেব? ভেরি গুড, 3 অণু কার্বন নিয়ে নিলাম। যেহেতু অক্সিজেনের নিচে 3 আছে, তাহলে 3 অণু নিয়ে নিলাম। তাকে আমি ডি ইলেকট্রোনেশন যখন করব, একটু হালকা হিট দেব, তাহলে তৈরি হবে 2Fe প্লাস 3CO, 3 অণু কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যাবে। অর্থাৎ কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক দ্রব্য কি? এই কার্বনটা বিজারক দ্রব্য। তবে কার্বনকে কিভাবে নেওয়া হয়? মূলত কোক চূর্ণ হিসাবে নেওয়া হয়। কোক, কার্বনের একটা রূপভেদ তো নাকি, কোক। কোক চূর্ণ হিসাবে আমি কার্বনকে নিতে পারি। সেই কোক চূর্ণ কার্বনের সাথে আমি ওই মেটাল অক্সাইডে বিক্রিয়া করব, অসম্পূর্ণ দহন করব। অর্থাৎ বেশি অক্সিজেন নেই এখানে। অসম্পূর্ণ দহন করলে কার্বন মনোক্সাইড হয়, আর সম্পূর্ণ দহন করলে কি হয়?
কার্বন ডাই অক্সাইড হয়। তাহলে এখানে বিজারক দ্রব্য হিসেবে কোক চূর্ণ যদি নিই, কার্বন যদি নিই, তাহলে কার্বনের অসম্পূর্ণ দহন হয় আর কার্বন মনোক্সাইড হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি কার্বন মনোক্সাইডও নিতে পারি, কার্বন বিজারণ পদ্ধতিতে কার্বন মনোক্সাইডকেও বিজারক দ্রব্য হিসাবে নিতে পারি, তখন সেটা সম্পূর্ণ দহন হয়ে যাবে আর কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, উপরে দেখাই, যে উপরে দেখাচ্ছি না, এই পাতায়, পরের পাতায় দেখাচ্ছি। যেমন Fe2O3 সাথে যদি কার্বন মনোক্সাইড নিতে, 3CO নিয়ে নিলে, একে যদি উত্তপ্ত করো তাহলে সেটা 2 অণু আয়রন হবে, ব্যালেন্স করতে কোনো অসুবিধা হবে না, একই রকম ভাবে 3CO2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কার্বন মনোক্সাইড বিজারক দ্রব্য নিজে জারিত হয়ে গেল আর আয়রনকে বিজারণ করে দিল। তাহলে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক পদার্থ দু রকম হতে পারে, কোক চূর্ণ হতে পারে বা কার্বন মনোক্সাইড হতে পারে। কি ধরনের আকরিকের অক্সাইডের এই পদ্ধতিতে বিজারণ করা হয়, কার্বন পদ্ধতিতে বিজারণ করা হয়? যাদের সক্রিয়তা কার্বনের তুলনায় কম, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করার প্রবণতা বা যুক্ত হওয়ার প্রবণতা বা আসক্তি, এক কথায় যদি বলি অক্সিজেনের প্রতি আসক্তি আয়রনের তুলনায় কার্বনের বেশি, তাই অক্সিজেনকে আয়রন থেকে সরিয়ে নিয়ে নিজে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেছে। আর একটা কি কথা মনে রাখতে হবে তোমাদেরকে, এই যে ধাতুর সাথে, ধাতব অক্সাইডের সাথে আমি কার্বনকে মিশিয়ে চুল্লিতে উত্তপ্ত করছি, গলাচ্ছি, আর মেটালটাকে মুক্ত মেটাল বা ফ্রি মেটালে পরিণত করছি, সেই পদ্ধতিটাকে বলা হয় বা সেই প্রক্রিয়াটাকে বিগলন প্রক্রিয়াও বলা হয়, স্মেল্টিং প্রসেস, বিগলন। এই যে প্রসেসটা গলিয়ে বিগলন, এটা বিগলন বলা হয়। আর এটা কোন চুল্লিতে করা হয়, কি বলছো? বিগলন হচ্ছে এই যে আমি তাপজারিত আকরিকের সঙ্গে উপযুক্ত পরিমাণ কোক মিশিয়ে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করছি, গলাচ্ছি, এই প্রক্রিয়াটাকে বিগলন বলছি। আর এইটা কোন চুল্লিতে করা হয়? ব্লাস্ট ফার্নিশে করা হয়, ব্লাস্ট চুল্লিতে। এর আগেরটা তাপজারণ কোন চুল্লিতে করা হয়েছিল? পরবর্ত চুল্লিতে। আর এটা হচ্ছে ব্লাস্ট চুল্লিতে। বিগলন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বিগলন প্রক্রিয়া বলা হয়। এইটা হয়ে গেল আমাদের কার্বন বিজারণ পদ্ধতিতে ইলেকট্রোনেশন। নেক্সট আমরা আসছি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণে। অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ, ওই বুদ্ধি করে বলো দেখি কি ধরনের আকরিকের ক্ষেত্রে হবে, কি ধরনের ধাতুর ক্ষেত্রে হবে? যাদের সক্রিয়তা অ্যালুমিনিয়াম অপেক্ষায় কম, এল অপেক্ষায় কম, তাদের করা হয় এই পদ্ধতিতে। যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আবার আয়রনও, কিছু কিছু ক্ষেত্রে আয়রনকেও করা যায়। মানে কার্বন বিজারণতে আয়রনকেও করতে পারো, এটাকেও করতে পারো। এই পদ্ধতিকে থার্মিট প্রক্রিয়া বলে, যেখানে অ্যালুমিনিয়াম, এই কার্বনের জায়গায় কে চলে আসবে তাহলে? এল চলে আসবে, অ্যালুমিনিয়াম চলে আসবে। কার্বন মনোক্সাইডের জায়গায় এল চলে যাবে। এখানে বিজারক দ্রব্য হিসাবে কাকে ব্যবহার করছি তাহলে আমরা? ভেরি গুড, অ্যালুমিনিয়ামকে ব্যবহার করছি আমরা এখানে বিজারক দ্রব্য হিসাবে। তাহলে কাদের ক্ষেত্রে করা যায় জেনে গেলে, এক নাম্বার, যে অ্যালুমিনিয়াম থেকে যাদের সক্রিয়তা কম বা অ্যালুমিনিয়াম যেমন অক্সিজেনকে ভালোবাসে তার থেকে কম যারা অক্সিজেনকে ভালোবাসে তাদের ক্ষেত্রে এটা করা হয়। অর্থাৎ ক্রোমিয়াম অক্সাইড যেমন Cr2O3 আছে, তার সাথে অ্যালুমিনিয়ামকে নিয়ে নিলাম। এখানে কিন্তু ব্যালেন্সটা আর আগের মতো হবে না যে 3 থেকে এখানে 3 দিয়ে দেবো, এরকম হবে না। হিট দেবো, এটা থার্মিট পদ্ধতিটা আলোচনা করছি।
তাহলে তৈরি হয়ে যাবে, ব্যালেন্স করলে 2 হবে, 3 ক্রোমিয়াম প্লাস Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে অ্যালুমিনিয়াম নিজে জারিত হয়ে গেল আর ক্রোমিয়াম অক্সাইডকে বিজারিত করে দিল। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এক্সোথার্মিক প্রসেস, মনে থাকবে। অ্যালুমিনিয়াম দ্বারা আমি যখন বিজারণ করব তাহলে সেই প্রক্রিয়াটা এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে প্রচুর তাপ উৎপন্ন হবে, হিট উৎপন্ন হবে। সেটা প্রায় 2000-এর কাছাকাছি হিট উৎপন্ন হয়ে যায়, 2000। মানে যে ধাতুটা তুমি পাবে সেটা গলিত আকারে পাবে, গলে যাবে, লিকুইড হয়ে যাবে। আর এই পদ্ধতিটা গোল্ডস্মিথ আবিষ্কার করেছিল, তার নাম অনুযায়ী গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলছি। আর আরেকটা কথা এখানে মনে রাখবে, যদি আয়রন নিই Fe2O3, তাহলে তার সাথে Al কে নিয়ে নিলাম, হিট করলাম, আর এমনিতেও বিক্রিয়াতে প্রচুর হিট পাওয়া যাবে, তাপ পাওয়া যাবে। 2Fe প্লাস Al2O3, এখানেও তাহলে তুমি গলিত আকারে কি পাবে? আয়রন পাবে। এই যে গলিত আকারে আয়রন পাচ্ছ, আর অ্যালুমিনিয়াম অক্সাইডও এখানে আছে, আবার অ্যালুমিনিয়াম চূর্ণও আছে। এখানে যে লিকুইডটা পাওয়া যায়, যে তরল পদার্থটা পাওয়া যায়, সেটা ঝালাই করার কাজে লাগে। ঝালাই মানে জানি তো নাকি? ঝালাই কাকে বলে? ইংলিশে বলে ওয়েল্ডিং। ওয়েল্ডিং এর কাজে লাগে। ওয়েল্ডিং কি কাজে লাগে গো? ওয়েল্ডিং মানে কি? ভেরি গুড। টুকরো ধাতুর পাতকে জোড়া লাগানো। মানে রেল লাইনের যে পাতগুলো আছে সেটা ভেঙে গেছে কোনো কারণে, সেটাকে জোড়া লাগাতে চাইছো, বা কোনো যন্ত্র আছে, লোহার যন্ত্র, সেই যন্ত্রটাকে জোড়া লাগাতে চাইছো, তখন এই যে থার্মিট পদ্ধতিতে আয়রনের অক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় যে তরল পদার্থটা পাচ্ছ, যে মিক্সচারটা পাচ্ছ, তাকে থার্মিট মিক্সচার বলা হয়। থার্মিট মিক্সচার বা থার্মিট ওয়েল্ডিং মিক্সচারও বলতে পারি। সেটা ইউজ করা হয়। থার্মিট ওয়েল্ডিং, শর্ট কোশ্চেন দেয়, থার্মিটের ওয়েল্ডিং মিক্সচার বা থার্মিট মিক্সচার কাকে বলে? 3 ভাগ Fe2O3 নেবে, সেই 3 ভাগ Fe2O3 সাথে 1 ভাগ Al চূর্ণ যদি নিয়ে নাও, আর তাকে যদি উত্তপ্ত করো, বা এই মিক্সচারটাকেই বলতে পারি, এই মিক্সচারটাকে বলা হয় থার্মিট মিক্সচার বা থার্মিট ওয়েল্ডিং মিক্সচার, যেটা ধাতু জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। তাহলে থার্মিট প্রসেস বলে দিলাম কাকে বলে, কি ধরনের আকরিকের ক্ষেত্রে, অক্সাইডের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা বলে দিলাম। 3 নাম্বার আমি যাচ্ছি। 3 নাম্বার যে ইলেকট্রোনেশন প্রসেস ছিল, সেটা হচ্ছে শত বিজারণ। আর এটা ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। শত বিজারণ কাদের ক্ষেত্রে করা হয়? মনে রাখো, অক্সাইডটা সালফাইড রূপে যদি থাকে, সালফাইডের যে আকরিক তাদেরকে নেওয়া হয় এক্ষেত্রে, ধাতুর সালফাইড। উদাহরণ দিচ্ছি আমি, কিউপ্রাস সালফাইড, লেড সালফাইড বা মার্কারি সালফাইড, এই 3টের কথাই বলেছে বইতে, এদের ক্ষেত্রে করা হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে কোনো বিজারক পদার্থ নেওয়া হয় না। কি বললাম? বাইরে থেকে, এখানে লিখে রাখবে, বাইরে থেকে কোনো বিজারক পদার্থ বা বিজারক দ্রব্য নেওয়া হয় না। যেহেতু বাইরে থেকে কোনো বিজারক পদার্থ নেওয়া হয় না,
এখানে বিক্রিয়ার মাধ্যমেই কিছু বিজারক পদার্থ তৈরি হয়, সেটাই এখানে বিজারিত করে এটাকে। আমি দেখাবো তোমাকে। সেই জন্য শত বিজারণ প্রক্রিয়া বলছি। শত বিজারণ মানে নিজে নিজেই বিজারিত হয়ে যাবে, বাইরে থেকে কোনো বিজারক পদার্থ নিতে হবে না। এবার মনে আছে এই যে আকরিকগুলো আমি দেখতে পাচ্ছি, কিউপ্রাস সালফাইড, লেড সালফাইড আর মার্কারি সালফাইড, এই ধরনের আকরিক তাপজারণ না বশীকরণ, কোন প্রক্রিয়াতে অক্সাইডে পরিণত করা হয় এদের? তাপজারণ প্রক্রিয়াতে এদেরকে অক্সাইডে পরিণত করা হয়। তাহলে আমি কি করলাম, এই আকরিকটাকে নিয়ে নিলাম, ধরো কিউপ্রাস সালফাইড নিয়েছি, আর এই কিউপ্রাস সালফাইডকে একটু কম পরিমাণে বা বেশি পরিমাণে অক্সিজেন দিয়ে আংশিক জারণ করলাম। অক্সিজেন দিলাম, হিট দিলাম, আংশিক লিখছি, আংশিক জারণ। এই আংশিক জারণ যদি করি তাহলে কিউপ্রাস সালফাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইডে পরিণত হবে বা কিউপ্রাস অক্সাইডে পরিণত হবে, আর সালফার ডাই অক্সাইডে হবে পরিণত, এটা তো আগে বলেই দিয়েছি। তাহলে কিছু কিউপ্রাস সালফাইড অক্সাইডে পরিণত হয়ে গেল, আর কিছু কিউপ্রাস সালফাইড রয়ে গেল, তাই তো? আংশিক জারিত করেছি। আংশিক জারণ মানে বলতে পারি যে হাফ জারিত করেছি, হাফ রেখে দিয়েছি। এবার কি হয়েছে, এই যে অক্সাইডটা পরিণত হয়েছে, ডি ইলেকট্রোনেশন প্রক্রিয়া মানে কি, এই অক্সাইডটাকে আমি মুক্ত করব। এবার এই যে সালফার এর কিউপ্রাস সালফাইড যে আকরিকটা ছিল সেটা বিজারক দ্রব্য হিসাবে কাজ করবে। কি হবে তাহলে, এই কিউপ্রাস অক্সাইড আর কিউপ্রাস সালফাইড এইটা বিজারক দ্রব্য, আমি উপরে লিখছি। এইটা বিজারক দ্রব্য, মানে যেটা আকরিক হিসাবে নিয়েছিলাম সেটাই বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে, আর এই অক্সাইডটাকে মুক্ত করে দিচ্ছে কপারে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে শত বিজারণ প্রক্রিয়ায় কি হচ্ছে, এটা শত বিজারণ। শত বিজারণ প্রক্রিয়া, শত বিজারণ প্রক্রিয়ায় যে আকরিকটা যে সালফাইডটা নিয়েছি সেটাই কিন্তু বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে। আংশিক এটাকে জারিত করে দিলাম, আর কিছুটা কিউপ্রাস সালফাইড থেকে গেল, সেই কিউপ্রাস সালফাইডটা আবার এই অক্সাইডটাকে বিজারিত করে দিচ্ছে। সেই জন্য বাইরে থেকে কোনো বিজারক দ্রব্য নিতে হচ্ছে না আমাদের, এটাই বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে। সেই জন্য একে শত বিজারণ প্রক্রিয়া বলছি আমরা। বুঝতে পারলে কিনা দেখো। তাহলে লাস্ট যেটা পড়ে রইল তড়িৎ বিজারণ পদ্ধতি, এটা মনে রাখবে যারা অত্যন্ত সক্রিয় ধাতু তাদের ক্ষেত্রে হয়। তীব্র সক্রিয় ধাতুর ক্ষেত্রে দেখা যায়। তীব্র সক্রিয় ধাতুর ক্ষেত্রে তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা ইলেকট্রোনেশন করি, অর্থাৎ যাদেরকে বলতে পারি যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরের দিকে থাকে। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা জানি তো কাকে বলে? তড়িৎ রাসায়নিক শ্রেণী কোথায় পড়েছি? ইলেকট্রোকেমিস্ট্রিতে। তাহলে এই যে তড়িৎ বিজারণ পদ্ধতিতে কাদের বিজারণ করা হয়? যারা তীব্র সক্রিয় বা যারা অত্যন্ত সক্রিয়। যেমন কে কে আছে, বা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা উপরে থাকে, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলোকে সাধারণত সক্রিয় ধরা হয়। এদের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এরা উপরের দিকে থাকে, এরা অতি সক্রিয়। এদের ক্ষেত্রে
তড়িৎ বিজারণ পদ্ধতিতে ধাতুটাকে নিষ্কাশন করা হয়। কারণ এরা নিজেরা ইলেকট্রন বর্জন করে। এই যে ধাতুগুলো আমি বলছি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা ইলেকট্রন বর্জন করে। আর নিজে জারিত হয়ে যায়। তাহলে এদেরকে বিজারিত করা এত সহজ নয়। এদেরকে সহজে তুমি বিজারিত করতে পারবে না। কার্বন দিয়ে, অ্যালুমিনিয়াম দিয়ে এদেরকে বিজারিত করতে পারবে না, বা শত বিজারণ দিয়ে এদেরকে বিজারিত করতে পারবে না। এরা ইলেকট্রন ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে অক্সাইডে পরিণত হয়ে যায় বা আয়নে পরিণত হয়ে যায়। এদেরকে কি করতে হয়? এদের ইলেকট্রো বিজারণ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিজারিত করতে হয়। এদের একটা লবণ নিয়ে নিলে, ভেবে না, একটা লবণ নিয়ে নিলাম, পটাশিয়াম বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম একটা লবণ নিয়ে নিলাম, মেটাল ক্লোরাইড নিয়ে নিলাম, ভেবে নাও, গলিত অবস্থায়। তাহলে এটা বিয়োজিত হয়ে কি করবে? মেটালের আয়ন তৈরি করে, মেটাল আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করলে, ভেবে নাও। এই মেটালটা কি হতে পারে? সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে। এবারে যখন ইলেকট্রোলাইসিস করবে, তাহলে ক্যাথোড আর অ্যানোড হবে। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে এই যে মেটালটা আছে, সেই মেটালটা ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোডে, আর সে মেটালে পরিণত হবে। ঠিক আছে? এই ক্যাথোডে বিক্রিয়াটা মনে রাখলেই হবে। এদের ক্ষেত্রে, এদের থেকে এরা তীব্র সক্রিয়, এদের থেকে যারা কম সক্রিয়, একটু, এটা খুব সক্রিয় লিখে দেয়, এটা খুব সক্রিয়, মাঝামাঝি যারা আছে, মাঝামাঝি অ্যালুমিনিয়ামের নিচে জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, হাইড্রোজেন তো তোমার মাঝামাঝি থাকে, একদম উপরে বিজারক পদার্থ, নিচে জারক পদার্থ, কপার পর্যন্ত, এই কটাকে মাঝামাঝি সক্রিয়তা বলছি আমরা। এটা কম বা মাঝারি ধরনের সক্রিয়তা। মাঝারি ধরনের সক্রিয়তা বা সক্রিয় ধাতু, খুব সক্রিয় ধাতু। এদেরকে কিন্তু ওই কার্বন বিজারণ পদ্ধতি বা অ্যালুমিনিয়ামের থার্মিট পদ্ধতি বা শত বিজারণ পদ্ধতিতে এদেরকে নিষ্কাশন করা যায়, যেটা নিয়ে আলোচনা করে দিলাম আমি। শুধুমাত্র উপরেরটা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি, এটা শেষ করে দিচ্ছি আমি, আরেকটু বলে দিচ্ছি তোমাদের। আর একদম নিচে যারা থাকে, যারা খুব কম সক্রিয়, যেটা মার্কারি, সিলভার, গোল্ড, খুব কম সক্রিয় ধাতু, এরা সাধারণত মুক্ত অবস্থাতেই পাওয়া যায় বা কিছু কিছু অক্সাইড রূপে পাওয়া যায়। এদেরকে শুধু হিট করলেই বেরিয়ে চলে যায়। মানে এদেরকে, এদের যে অক্সাইড আছে না, মার্কারির একটা অক্সাইড আছে, একে শুধু উত্তপ্ত করে দেবে, মার্কারি আলাদা হয়ে যাবে আর অক্সিজেন আলাদা হয়ে যাবে। গোল্ডের ক্ষেত্রেও খুব কম বা খুব সহজেই এদেরকে বিজারিত করা যায়, কার্বন বা হাইড্রোজেন দিয়ে বিজারিত করে দেয়। এগুলো খুব কম সক্রিয়। আর এই মাঝামাঝি যারা আছে, এদেরকে থার্মিট পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি, এইসবের দ্বারা আলাদা করা হয়। আর ওপরে যারা আছে, যারা তীব্র সক্রিয় বা খুব সক্রিয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা বিজারিত করতে পারি। তাহলে এই কটা ধরনের আছে, সেই কয়েক ধরন পদ্ধতির সাহায্যে আমরা ইলেকট্রোনেশন প্রক্রিয়াটা সম্পন্ন করি। কোনো প্রশ্ন থাকলে এখান থেকে করো। তাহলে গাড়িকৃত আকরিক, সেই গাড়িকৃত আকরিককে আমরা ডি ইলেকট্রোনেশন আর ইলেকট্রোনেশন এই প্রক্রিয়ার সাহায্যে মুক্ত ধাতুতে, যেটা অবিশুদ্ধ বা ক্রুড মেটালে পরিণত করলাম। এই পদ্ধতিটা বলে দিলাম। নেক্সট যে কথাটা বলবো, নেক্সট টপিকে আমরা যাবো এবার, মানে গাড়িকৃত আকরিকের ক্ষেত্রেই আছে এটা, নেক্সট টপিকটা বলছি।